দর্শক আমন্ত্রণ এনটিভির সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে। আজ আমরা কথা বলবো বিপিএল নিয়ে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। কেমন আছেন আপনি? জি ভালো। কয়েকদিন আগে আপনারা বোর্ডে এসেছেন এবং প্রথম বড় অ্যাসাইনমেন্ট হচ্ছে আসন্ন বিপিএল। হাতে সময় কম, কতটুকু এগিয়েছেন আপনারা? প্রথম কথাটা হচ্ছে যে দেখেন, এটা এত শর্ট টাইম, এত বড় একটা টুর্নামেন্ট এত শর্ট টাইমে করা রিয়েলি ডিফিকাল্ট, মানে নেক্সট টু ইম্পসিবল। কিন্তু আমরা ডিটারমাইন্ড যে বোর্ড হ্যাজ ডিসাইডেড যে মানে উই হ্যাভ টু হোল্ড দিস। এক। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা গভর্নমেন্টেরও গ্রিন সিগন্যাল আছে যে এটা হতে হবে। তৃতীয় হচ্ছে যে আপনাদের সবচেয়ে যে ডিফিকাল্টি, যে আগের বিপিএলগুলিতে অনেক ভুলভ্রান্তি হয়তো হয়েছে বলেই এই বিপিএলটা আপনার খুব ইম্পর্ট্যান্ট হয়ে গেছে। এই বেসিক্যালি সবচেয়ে বড় যে আমি মনে করি যে আমাদের ক্ল্যারিটিটা সাংঘাতিক দরকার এই টুর্নামেন্ট আয়োজন করার। দ্বিতীয় কথাটা হচ্ছে যে একদম কন্ট্রোভার্সি ছাড়া, মানে গতবার যদি অনেক ভালো দিক ছিল, যে আপনার টিকিট সেল বলেন, আপনার টেলিভিশন কোয়ালিটি অফ প্রোডাকশন ওয়াজ ভেরি হাই, কমেন্টেটার্স ওয়ার ভেরি হাই, উইকেটস ওয়ার ভেরি গুড। সো আমরা তো ওই সব এক্সপিরিয়েন্স আমরা কাজে লাগাবোই। কিন্তু যেগুলিতে গত কয়েক বছরে আমাদের ভুল হয়েছে বা আমরা যে সমস্যা ফিল করেছি সেইগুলিতে আমাদের অ্যাটেনশন দিতে হবে। সো নাম্বার ওয়ান, আমরা যেটা করেছি যে আপনারা জানেন যে অনেক ম্যাচ ফিক্সিংয়ের, স্পট ফিক্সিং, ম্যাচ ফিক্সিং এসবের আপনার কমপ্লেন এসছিল। তো সুতরাং আমরা এটা ভেরি সিরিয়াসলি নেওয়া হয়েছে। জানেন যে গত বিপিএলের একটা ইনভেস্টিগেশন কমিটি আছে, তারা 25 তারিখে রিপোর্ট দেখবে। সেই রিপোর্ট অনুযায়ী যাদের নাম আছে তাদের ব্যাপারে ডিসিশন নিতে হবে। দ্বিতীয় হচ্ছে যে দেখেন, আমাদের যে অ্যান্টি করাপশন ছিল, তারা যদি ওই রকমই এক্সপার্টিস থাকতো তাহলে কিন্তু হয়তো কি যে আমাদের এই প্রবলেমগুলি হতো না। তো এটা তো ডেভেলপ করতে হবে। আমরা যেটা এখন ডিসাইড করেছি যে আমরা আইসিসির অ্যান্টি করাপশন, আমাদের খরচ বেশি হলেও কোনো বদনাম ছাড়া বিপিএল করতে হলে আমাদের এরকম এক্সপিরিয়েন্স লাগবে। এক তো আমরা জানেন যে ফর্মার অ্যান্টি করাপশন হেড, তাকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি অ্যাজ আওয়ার কনসালটেন্ট, অ্যান্ড আমরা উই আর বিল্ডিং ক্রিকেট বোর্ডের অ্যান্টি করাপশন। কিন্তু গতকাল মিটিংয়ে আমরা যেটা আমাদের প্রেসিডেন্ট সাহেব বেশি ইনসিস্ট করেছে যে আমরা অ্যান্টি করাপশনটা আইসিসির অ্যান্টি করাপশন ইউজ করি। তাহলে হচ্ছে যে আমাদের যে আগের মিস্টেকের একটার কিছু প্রোটেকশন পেলাম। দ্বিতীয় কথাটা হচ্ছে যে দেখেন, 2-3টা টিম আছে যারা জানেন যে গতবার পেমেন্ট করেনি, বিশেষ করে একটা স্পেসিফিক টিম। এইটা যাতে না হয় আমরা লাস্ট মিটিংয়ে ডিসাইড করেছি যে আমাদের ফ্র্যাঞ্চাইজি ফি তো 2 কোটি টাকা আপফ্রন্ট দিয়ে দিতে হবে, নো নেগোসিয়েশন। দ্বিতীয় কথাটা হচ্ছে যে 6 মাসের জন্য আমাদের 10 কোটি টাকার একটা ব্যাংক গ্যারান্টি দিতে হবে। আমরা যদি দেখি বিপিএলের পরে নেক্সট 2 মাসে এই প্লেয়ারদের কমপ্লেন থাকে তখন আমরা তাহলে হবে কি আমরা ব্যাংক গ্যারান্টি ইন ক্যাশ করে আমরা এইগুলি টেক কেয়ার করতে পারবো। তো তারপরে দেখেন যে অনেকের দাবি ছিল আপনার আরও অন্যান্য জায়গায় বিপিএল নিয়ে যাওয়া। সো সেই প্রসেস আমি জানি না কতটুকু হবে, বিকজ ওই স্টেডিয়াম, ওই এরিয়া, হোটেল অনেক কিছু আছে। সো আমরা চেষ্টা করতে পারি, সেই চেষ্টার এফোর্ট আমাদের হচ্ছে যে আমরা টিম পাঠিয়েছি, বরিশালেও পাঠাবো, আর রাজশাহীতে অলরেডি গেছে, দেয়ার রিপোর্ট দিবে। এটার উপর আমরা ডিসাইড করব যে 4th ভেন্যুতে আমরা যাবো নাকি। আমরা 5th ভেন্যুতে যাওয়া সম্ভব না, 4th ভেন্যুতে। আর আমরা টিমের ব্যাপারে যেহেতু আমাদের উইন্ডোটা খুব কম, কেন আমি বলছি, আপনার যে ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো আপনার এই ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যাতে তার আগে শেষ করতে হবে। তো আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ, সো আমাদের মাত্র 1 মাসের মতো সময় আছে।
আবার বিপিএলের যে গুড সাইড, বিপিএলটা যদি ভালো খেলে বাংলাদেশ টিমে যারা যারা খেলবে তার একটা টুর্নামেন্টে প্র্যাকটিস করার সুযোগ পাবে, প্র্যাকটিস করার ম্যাচ প্র্যাকটিস, দ্যাটস দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ উই হ্যাভ। সো আমাদের ক্রিকেট বোর্ডের এই জন্যে দরকার যে এই টুর্নামেন্টটা করার। এইখান থেকে যারা ভালো খেলছে তাদের দিয়ে যদি টিম সিলেক্ট করে তাহলে বাংলাদেশ টিমও উপকৃত হবে। সো এইসব নিয়ে তারপর আপনারা জানেন যে আমরা আইএমজি বলে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে আমাদের নেগোসিয়েশন চলছিল। তো আগের যে চেয়ারম্যান ছিল মাহবুব আনাম সাহেব, উনি অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। সো এখন ঘটনা হচ্ছে ওরা তো বিপিএলের যে বলেছিল, যে ওরা যে প্রেজেন্টেশন দিয়েছিল, যে ওরা বলেছিল একটা বিপিএল করতে 6 থেকে 8 মাস দরকার। এটা তো এখন আমরা 7 সপ্তাহ 8 সপ্তাহে এসেছি। সো এইটাকে আবার রিনেগোশিয়েট ওদের সাথে করা হচ্ছে, কিন্তু আমরা তো কাজ থেমে থাকতে পারা যাচ্ছে না। সুতরাং দেখবেন যে টিমের ইউআই, তারপরে আজকে চলে যাবে গ্রাউন্ডস রাইট, মিডিয়া রাইট, হ্যাঁ, এইসবের অ্যাডভার্টাইজমেন্ট চলে যাচ্ছে, প্রোডাকশন, এইসব টেন্ডার আপনার চলে যাচ্ছে। সো আমরা বসে নাই, অনবোর্ড যখন আইএমজি হবে তখন আমরা টিম হিসাবে কাজ করব। সো এইগুলি আগিয়ে নিয়ে গেছি, এইগুলি আপনারা আগিয়ে নিয়ে গেছি। দেখা যাক, এখন 28 তারিখে আমরা টিমগুলি বেসিক্যালি সবচেয়ে কাজটা শুরু হয়ে যাবে যখন আমরা 28 তারিখে সব টিমগুলি জমা পড়বে, তারপরে টিমগুলি সিলেকশন প্রসেসে যাবে। কিন্তু আমরা আমাদের এইবার বোর্ডের যে টিম সিলেকশনে আমরা উই উইল বি ভেরি স্ট্রিক্ট। দুটো জিনিস বেসিক্যালি দেখতে হবে যে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ কতটুকু, আর ক্রিকেট ম্যানেজমেন্টটা আপনি, ইউ মাইট বি আ ভেরি বিগ গ্রুপ, কিন্তু ক্রিকেট ম্যানেজমেন্ট আপনার যদি না থাকে তো আপনি কিভাবে একটা সাকসেসফুল টিম করবেন। সে প্রসঙ্গে আমরা যদি একটু বলি যে টিমগুলো আসতে চাচ্ছে বা তারা কিভাবে এখান থেকে নতুন যে আপনাদের যে পরিধিগুলো, যে জায়গাগুলো থাকছে, তারা কি বেনিফিটগুলো পাবে? এখন হচ্ছে কি, এটাই আপনি যদি আমাদের হিস্ট্রিটা দেখেন, আমরা কিন্তু খুব একটা এই বিপিএল টিমগুলিকে আমরা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ যেভাবে হতো বা হচ্ছে সেগুলি কিন্তু অনেক কিছু শেয়ার করতো, যাতে আপনার এই টিমগুলির বার্ডেন কমে যায়। সো আমি বলবো না যে আগেররা ভুল রাইট, তো সুতরাং আমরা রাইট সেটা বলবো না, কিন্তু আমরা কিছু কিছু জিনিস ডিসিশন নেওয়া হয়েছে যাতে আমরা একটু কমফর্ট দিতে পারি টিমগুলিকে। হ্যাঁ, ইটস আ পার্টনারশিপ, আমরা উই আর লুকিং অ্যাট অ্যাজ আ পার্টনারশিপ। সো যেটা আরেকটা ডিসিশন নেওয়া হয়েছে যে প্রতিটা টিমের আপনার যে আমাদের পেরিমিটার বোর্ড দিব, এইখানে দেখবেন যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট যায় পেরিমিটার বোর্ডে, সেটার টাইমটা সারা 15 মিনিট সারা খেলার মধ্যে আমরা 2 টিমকে দিব। তারা গিয়ে এটা বেচতে পারে বা তাদের স্পন্সরদের খুশি করতে পারে। সো এটা একটা দেওয়া হচ্ছে। দ্বিতীয় দেওয়া হচ্ছে যে আমরা আগে টিকিটের, গতবারই শুরু হয়েছিল টিকিট সেল থেকে, কিন্তু আমরা টিকিট সেল না, আমরা মিডিয়া রাইট, টিভি সেলস, টিকিট সেলস অ্যান্ড আপনার গ্রাউন্ডস রাইট সেল, এই যে টাকাটা আসবে, এটা আনার পরে আমরা টুর্নামেন্টটা করার জন্য খরচ হবে, তারপর যে নেট প্রফিটটা হবে আমরা 30% ওই ভ্যালুটা, ধরেন এখন যদি আমি কথা বলতেছি যে 10 কোটি টাকা লাভ করলাম, তা আমরা 30% আমরা পার্টনার হিসেবে নিচ্ছি বলে ওনাদের এটা দিয়ে দিব টিমগুলিতে। এবার যদি মিঠু ভাই একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, যে আমাদের তো কয়েকদিন ধরে ন্যাশনাল টিম কয়েকটি টুর্নামেন্টে এবং খেলেছে এবং দ্বিপাক্ষিক সিরিজও খেলছে। আমাদের ব্যাটিং অর্ডার নিয়ে আপনি যদি একটু বলেন যে নতুন পরিচালনা পর্ষদে কি এটা নিয়ে আলোচনা হয় যে আসলে আমাদের ব্যাটিং কোনো নতুন কোচ বা সহকারী কোচ? জিনিসটা হচ্ছে কি যে পরিচালনা পরিষদের একটা জিনিস হয়েছে যে আমাদের আমিনুল ইসলাম বুলবুল উনি ইন্টারফেয়ার করেন না। হ্যাঁ, এটা টিম ম্যানেজমেন্টের উপর দেওয়া হয়েছে। আপনার একটা জিনিস অ্যাকসেপ্ট করতেই হবে যে আমাদের ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, 4টা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার একই সঙ্গে টিম থেকে নেয়, ওয়ার্ল্ড ক্লাস বলছি। আপনি দেখেন আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, তামিম ইকবাল বলেন, সাকিব বলেন অ্যান্ড মুশফিক বলে, দিজ ওয়ার ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। হ্যাঁ, এখন ইয়াঙ্গার জেনারেশন এসেছে,
আমি তো মনে করি যে এখন তারা কিন্তু ঝলক দেখাচ্ছে, দেখেন এবার সাইফ ব্রিলিয়ান্ট খেলেছে, হ্যাঁ। সো কিন্তু আমাদের হচ্ছে কি একসঙ্গে বোলিং অ্যাটাক, আমি বলবো না যে দে আর রিয়েলি বোলিং ওয়েল। আপনি 140 150-এ ধরে রাখতে পাচ্ছেন কিন্তু ইয়েতে, ঠিক আছে। কালকে একটু বেশি হয়ে গেছে, এরকম একটা দুইটা ম্যাচ হবে, ইউ ক্যানট এক্সপেক্ট দ্যাট এভরি ডে দ্য বোলার্স উইল সেভ ইউ। কিন্তু আমাদের ব্যাটিংয়ে অ্যাকচুয়ালি আমাদের প্রচণ্ড কনসিস্টেন্সির অভাব, যে এরকম যে না যে প্লেয়ারটা প্রতিদিন খারাপ খেলছে, হঠাৎ করে 2-3টা ম্যাচ খারাপ খেলছে, ভালো খেলছে, তারপরে আবার খারাপ খেলছে। সো এই কনসিস্টেন্টের জন্য আমাদের যেই সমস্যাটা হচ্ছে, এটা আমাদের কাটিয়ে উঠতেই হবে। আমাদের যোগ্য একজন ফর্মার কোচ হচ্ছে ক্রিকেট অপারেশনের দায়িত্বে আছে। সো উনি নিশ্চয়ই, ওনারা সবাই চিন্তা করছে যে এই কনসিস্টেন্সি কেমন করে ফেলে। অনেকগুলি টিম দেখবেন T20 পর্যন্ত আমরা ভালো খেলেছি, তারপরে ওয়ান ডেতে গিয়ে তারপরে আপনি আবার আরেকটা জিনিস দেখবেন যে এন্ড অফ দ্য ডে আমাদের এখন কার বেস্ট ব্যাটসম্যান ইজ ইনজার্ড। সো সব কিছু, লিটন দাসের কথা বলছি। তো সুতরাং আপনার সব কিছু নিয়ে আপনার একটা খারাপ সময় গেছে লাস্ট 3টা ম্যাচ, কিন্তু হতাশ হওয়ার নাই। কারণ আপনি যাদের কথা আমরা বলছি, সাইফ ইজ প্লেইং ওয়েল, তামিম ইজ এ ব্রিলিয়েন্ট ব্যাটসম্যান, যেদিন ও খেলে তখন টিম বার করে আনে। তারপরে আপনার বাকি যাদের কথাই বলেন, সবাই কিন্তু এরকম না যে ক্যাপেবিলিটি নাই, কিন্তু যেই খেলাটা খেলছে, ধরেন 3টা কিন্তু 3 ডিফারেন্ট লেভেলের খেলা, হ্যাঁ। এরকম না যে আমি ওয়ান ডে খেলছি, ওয়ান ডেই খেলছি, টেস্ট ম্যাচে আলাদাভাবে খেলতে হবে, ওয়ান ডেতে আলাদা খেলে T20-তে। আমরা এখন T20-তে খারাপ খেলছিলাম, কিন্তু 4টা সিরিজ আমরা T20-তে ভালো করেছি। এখন কি আমাদের মানে ওয়ান ডেতে আমাদের গ্রাফ নিচের দিকে। সো আই থিঙ্ক এই ওয়েস্ট ইন্ডিজ টিম আসছে হোমে, তারপরে এরা সব ইয়াং প্লেয়ারগুলি আমাদের খুবই ভালো। না হলে দেখবেন অনেকে আন্ডার-19 থেকেও এসেছে, আন্ডার-19 ইজ পারফর্মিং ওয়েল, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। সো আশাবাদী আমরা খুব বেশি, বাট আমার মনে হয় উই হ্যাভ টু ওয়ার্ক অন দেয়ার ব্যাটিং। মিঠু ভাই, যে 2027 বিশ্বকাপ খেলার আগে আমাদের হাতে এখনো আরো 23টি ম্যাচ আছে, তো এই ম্যাচগুলোতে আসলে আমরা 27 বিশ্বকাপ কি সরাসরি কোয়ালিফাই করতে পারবো? আপনার যদি আপনি ভালো খেলেন, আমি তো ডেফিনেটলি আশাবাদী তো হতেই হবে। অ্যান্ড আমি বিশ্বাস করি আমাদের টিমের ক্যাপেবিলিটি ইজ মোর হোয়াট দে হ্যাভ পারফর্মড, হ্যাঁ। যে হতাশ তো এখন হয়েছে কি, খারাপ খেলে আমরা যদি হতাশ হয়ে যাই, আপনি তো এরকম না যে আপনার 300 প্লেয়ার আছে যে আর একটা টিম, আমাদের এদের নিয়েই কাজ করতে হবে। হয়তো 2-3 জন টিম থেকে বার হয়ে যাবে, 4 জন ঢুকবে, কিন্তু এই ব্যাচটাকে নিয়ে তো কাজ করতে হবে আমাদের। সো আমি যেটা পার্সোনালি মনে করি, ওদের মেন্টাল বুস্ট আপ করা আমাদের খুব জরুরি। কারণ উই আর বোলিং ওয়েল, উই আর ফিল্ডিং ভালোই করছি, অ্যাভারেজ। এখন আমরা ব্যাটিংয়ের কনসিস্টেন্সিটা যদি ফেরত পাই, তাহলে দেখবেন যে আমরা অ্যাজ আ টিম হিসাবে ভালো করবে। মিঠু ভাই, বলছিলাম যে আমাদের তো এক্সপিরিয়েন্স যারা ব্যাটাররা রয়েছেন, তাদের না থাকায় তো আমরা দেখলাম যে ব্যাটিংয়ের অবস্থা খুবই খারাপ। তাদেরকে আবার ফেরত আনতে হবে নাকি? আমরা তো আসলে না, এখন দেখেন ফেরত আনার অপশানটা কি, আমাদের লিটন দাস ছাড়া তো আর আপনি এক্সপিরিয়েন্স ইয়েতে। বরং আমি পার্সোনালি মনে করি এই ইয়াং প্লেয়ারদের, ধরেন আমি এক কথা বলি যে আমাদের কিছু কিছু ভালো 30+ প্লেয়ার্স আছে। এখন কথাটা হচ্ছে যে এদের তো 3-4 বছরের একটা লাইফ স্প্যান আছে, তার থেকে বরং এই যে মিড-20-তে যারা আছে তাদের উপর আমরা যদি ইনভেস্ট করি, যেটা হচ্ছে তাদের নিয়ে কন্টিনিউ করি, একটু মানে বুকে পাথর বেঁধে যে ঠিক আছে অ্যাকসেপ্ট করে নিই যে খারাপ খেলবে কয়দিন, সো সেই হিসাবে এগিয়ে যাওয়াটা বেটার। পিছে তাকানোর আর সময় নেই। আর আমাদের যে টিম ম্যানেজমেন্ট অলসো, দে আর অলসো থিঙ্কিং ফরওয়ার্ড। সো এখন এদের নিয়ে আরও ডিসিপ্লিনে আনতে হবে ডিসিপ্লিন ব্যাটিং। আমরা এখন দেখেন প্রথমে আমরা করছিলাম যেটা আগে বললাম
যে টি-20 খারাপ খারাপ খারাপ। আমরা টি-20 ওয়ার্ক করেছি অনেক, হিটিং কোচ এনেছি, এই যে করে টি-20তে আমরা কিন্তু রিয়েলি প্লেইং ওয়েল লাস্ট 4-5 সিরিজ। এখন এসে আমাদের যেখানে আমরা সারা জীবন বেস্ট ছিলাম সেটাতে গ্রাফ ডাউনওয়ার্ডস। তো সুতরাং এটা এখন আমাদের আবার ড্রয়িং বোর্ডে গিয়ে কাজ করতে হবে, এটাই। এমনি ব্যাটিং সহকারী কোচ একজন আসার কথা আমরা শুনছিলাম, যে এটি কি আসলে কার্যকর হবে বা প্রয়োজনীয়তা? নিশ্চয়ই। এখন তো আমি মনে করি অলরেডি আমাদের ক্রিকেট অপারেশন নিশ্চয়ই আগের থেকেই কাজ শুরু করেছে, কারণ এটা তো আজকে চলে আজকে পাওয়া যাচ্ছে না। আপনার অ্যাডভার্টাইজমেন্ট করতে হচ্ছে, ওদের এজেন্টের সাথে যোগাযোগ করতে হচ্ছে, কারা ফ্রি আছে, প্যাকেজটা ইয়ে করতে হবে, এইসব নিয়ে আলাপ করে আনতে হবে। তো ধরেন পেস বোলিং কোচ আমরা শর্টে পেয়েছি, বিয়ে হয়ে গেছে। তো এখন আপনি ব্যাটিং কোচ ফিল সিমন্সও আস্তে আস্তে চিফ কোচ হিসেবে সেট হয়েছে। এখন ব্যাটিং কোচ যেটা দরকার আপনারা বলছি আমরা, সেই ব্যাটিং কোচের দে আর লুকিং ফর ইট, যে কাকে আনলে বাংলাদেশের টিমের প্লেয়াররা উপকৃত হবে। সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে সাবেক কিছু প্লেয়াররা কোচিং এর জন্য সামনের দিকে এগিয়ে আসছেন। কয়েকদিন আগে আপনাদের বড় প্রোগ্রাম আমরা দেখেছি প্লেয়ার্সদের নিয়ে, তাদের সম্ভাবনা কতটুকু? এখন তো তারা তো জাস্ট স্টার্টেড, সো দে হ্যাভ টু গেইন এক্সপিরিয়েন্স। বাট দ্য গুড থিং হচ্ছে যে এই যে ধরেন টামুদুল্লাহ এরা যেই লেভেলের প্লেয়ার, এরা আসাতে বাংলাদেশ ক্রিকেট কিন্তু উপকৃতই হবে। সো এইবার আপনি জানেন যে লেভেল 3 কোচিং বাংলাদেশে হয়েছে। তো এখানে যত মানে আমাদের আমিনুল ইসলাম সাহেবের সবচেয়ে দুইটা মেজর হচ্ছে যে ক্রিকেটটা সারা দেশে ছড়িয়ে দেওয়া। তাহলে আমাদের হবে কি, সিলেকশনে বেশি প্লেয়ার পাবেন। অনেক সময় হচ্ছে কি, হয়তো কোনো জেলার থেকে প্রপার ট্রেনিং না পেয়ে হয়তো ভেরি ট্যালেন্টেড ঝরে গেছে। সো এইগুলির দিকে তার কিন্তু সাংঘাতিক ইন্টারেস্ট, নাম্বার 1। সাথে সাথে এদের ইমপ্রুভ করতে হলে আপনার সব কোচদের কিন্তু ইমপ্রুভ করতে হবে। আমি আম্পায়ারিং ডিপার্টমেন্ট, আম্পায়ার যদি চাই ঢাকার শহরের আম্পায়াররা ভালো করবে, তাহলে কিন্তু আপনি কয়েকজনকে শুধু পুশ করছেন। সারা বাংলাদেশে লেভেলটা তৈরি করতে সারা বাংলাদেশে তুলতে হবে। তো আমিনুল ইসলাম আমাদের প্রেসিডেন্ট সাহেব এটাই করছে। and he is expert in this because he has worked with so many countries including Afghanistan. So ওনার এক্সপিরিয়েন্স এখন পুরো ঢেলে দিচ্ছেন আপনি আমাদের ক্রিকেট বোর্ডের এখন ইয়েতে। তো সুতরাং ক্রিকেট বোর্ডে সুতরাং প্লাস ফাইম্বাইয়ের মতো একটা ফর্মার এত এক্সপিরিয়েন্স কোচও আছে। সুতরাং এই দুইজন মিলে আই থিঙ্ক বাংলাদেশ টিমের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। কারণ উনি যেভাবে চাচ্ছে যে ছড়িয়ে দিতে, প্লাস কোচ তৈরি করতে, ছড়িয়ে দিতে বাংলাদেশের যে ট্যালেন্টেড ট্যালেন্ট বার করে নিয়ে আসতে পারে। মিঠু ভাই, আপনি তো আম্পায়ার্স কমিটির দায়িত্বে ছিলেন, নতুন বোর্ডেও এই দায়িত্বটি বহাল রয়েছে। আপনার জন্য চ্যালেঞ্জ কি কি রয়েছে? চ্যালেঞ্জ ছিল যখন 4 বছর আগে আমি যখন টেক ওভার করছি, এটা বলেন যে আমি অলমোস্ট মানে 0 বা 5% থেকে শুরু করেছি। আপনার মাঠে পারফরমেন্স ছিল ওদের খুব খারাপ, করাপশন চার্জ ছিল, তারপরে ম্যানেজমেন্ট ওয়াজ উইক, এখান থেকে রাইট লোকরা চান্স পাচ্ছিল না, তারপরে ইনফ্লুয়েন্স বাই বাইরের লোকদের ইনফ্লুয়েন্স ছিল, যেরকম ধরেন আম্পায়ার অ্যাসোসিয়েশন বলেন, এরা বলেন, এইগুলির থেকে আপনার আস্তে আস্তে সরিয়ে আনা হয়েছে। হ্যাঁ, যার যা কাজ করা দরকার। তো সুতরাং এর মধ্যে আমরা বিল্ড করেছি নিজেদের। আপনি জানেন যে আমাদের নিজেদের রিসোর্স দিয়ে আমি যখন টেক ওভার করি, ইভেন 5 বছর ধরে রিফ্রেশার কোর্স হয়নি। সেই এটা তো ডাক্তারের মতো, নতুন নতুন ডাক্তার, নতুন নতুন ল আসছে, এগুলি আপনার শিখতে হবে। সো প্রথমে আমরা সাথে তাল মিলিয়ে তো প্রথমে আমরা আপনি জানেন যে প্রায় 18টা আপনার প্রথম বছরেই আমরা 18টা রিফ্রেশার কোর্স করে একটা লেভেলে এনেছি। তারপরে আস্তে আস্তে নতুন আম্পায়াররা যারা ছিল রেগুলার করতো, তাদের থেকে বেছে ছেকে উপরে আনা হয়েছে, তাদের বেতন বাড়ানো হয়েছে। আপনি চিন্তা করেন যে এই বিপিএলে বিদেশিরা পেত $500, ওরা পেত 12,000 টাকা
ফর ইয়ার্স, যেটাকে এখন দে গেট 50,000 ইন 2-3 সিজন। হ্যাঁ, সো এইগুলি মানে আমি মনে করি যে আপনি যদি রাইট পেমেন্টটা না দেন তাহলে কিন্তু প্রফেশন হিসাবে নিবে না। যখনই কেউ প্রফেশন হিসাবে নিবে তখনই কিন্তু আপনার এরা ফুল এফোর্ট দিবে। আমার মনে হয় আমরা ওইখানেই গেছি। এখন নেক্সট লেভেলে যাওয়ার জন্য আপনি জানেন যে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট টিউটর সাইমন টাফেল 5 বছর বেস্ট আম্পায়ার হয়েছে, নানান বোর্ড সে এই কাজ করেই যায়। সো তাকে আমরা ভেরি লাকি। হ্যাঁ, আমরা তাকে সাইমন টাফেলেরকে আমরা চুক্তিবদ্ধ করেছি অ্যাজ এ কনসালটেন্ট। এখন সে এই আপনার নানান প্রোগ্রাম করে আমার মনে হয় যে ভবিষ্যতে এটার প্লাস আমরা তো মেয়েদেরও এনেছি। আজকে দেখেন জেসির মতো মেয়ে ওয়ার্ল্ড কাপ করছে অ্যান্ড ডুইং ভেরি ওয়েল। সো আমাদের গ্রাফ ভেরি হাই হয়েছে বিকজ ইট ওয়াজ ভেরি লো, সেই জন্যেই এত উপরে। এটা যে আজকে যদি আমি এখান থেকে পাইতাম তাহলে গ্রাফটা হইতো এখানে। তো সেই দিক দিয়ে উই আর অন রাইট ট্র্যাক। আই এম গেটিং লট অফ সাপোর্ট ফ্রম আর্লিয়ার প্রেসিডেন্ট অলসো। আই গট রিয়েল টাফ, নাহলে এটা আসা যেত না। এখন আপনার এই প্রেসিডেন্ট তো আরও ফুললি সাপোর্ট দিচ্ছে। মিঠু ভাই, আশা করি আপনাদের হাত ধরে সামগ্রিকভাবে এগিয়ে যাবে ক্রিকেট। এবং দর্শক, আজ এই পর্যন্তই ছিল আমাদের গ্যালারির আয়োজন। আশা করি আগামী সপ্তাহে আপনাদেরকে আবারও শোনাবো স্পোর্টসের নতুন নতুন গল্প।